আসসালামু আলাইকুম। রাশিয়ায় রোববার ইউক্রেনের হামলার বিস্তারিত তথ্য প্রকাশ, হামলা পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল হার মানিয়েছে হলিউড সিনেমাকেও। চূড়ান্ত ব্যর্থ রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও আর্মি, গভীর সংকটে রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আক্রমণাত্মক কূটনৈতিক মিশন শুরু। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেন কিভাবে রোববার রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ ড্রোন হামলা পরিচালনা করেছে তার বিস্তারিত সামনে আসতে শুরু করেছে, আর এর মাধ্যমে বেরিয়ে এসেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থার চূড়ান্ত ব্যর্থতার চিত্র। একই সাথে সামনে এসেছে রাশিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার অসারতার বিষয়টি। ইউক্রেনের এই ধরনের হামলার বিষয়ে কোনো ধারণাই ছিল না রাশিয়ান আর্মির, ফলে এই ধরনের হামলা মোকাবেলার কোনো প্রস্তুতিও ছিল না রাশিয়ান আর্মি ও গোয়েন্দা সংস্থার। ইউক্রেন রাশিয়ার যেসব বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তার কোনোটির অবস্থান ইউক্রেন সীমান্ত থেকে ৩,০০০ এবং কোনোটির অবস্থান ৫,০০০ মাইল দূরে। ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ার এত গভীরে অভ্যন্তরে সুরক্ষিত বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করেছে দূরপাল্লার বোমারু বিমান। কেবল তাই নয়, প্রতিটি বিমান ঘাঁটিতে ইউক্রেন হামলা চালিয়েছে রাশিয়ারই অভ্যন্তর থেকে। হামলার আগে প্রতিটি বিমান ঘাঁটির খুব কাছে ইউক্রেন জড়ো করে তাদের শতাধিক ড্রোন। বিশাল ট্রাকে করে এসব ড্রোন বহন করে নিয়ে যাওয়া হয়েছে বিমান ঘাঁটিগুলোর কাছে। হামলা পরিচালনার জন্য ইউক্রেনের গোয়েন্দা সংস্থার লোকজন অবস্থান করে রাশিয়ায়। সফল হামলা পরিচালনা করে আবারও তারা নিরাপদে চলে গেছে ইউক্রেনে। কিন্তু দীর্ঘদিনের এত বিশাল প্রস্তুতি আর কর্মযজ্ঞের কোনো কিছুই সামান্য পরিমাণও আঁচ করতে পারেনি রাশিয়া। এই ব্যর্থতার যেন কোনো তুলনা নেই। সিএনএন, বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিস্তারিত প্রকাশ করেছে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের নজিরবিহীন এই হামলার বিষয়ে। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের পরিচালিত সফল এই হামলা হলিউডের দুর্ধর্ষ গোয়েন্দা অভিযান ভিত্তিক সিনেমার গল্পকেও হার মানিয়েছে এবং ভবিষ্যতে এই অভিযানের ওপরও নির্মিত হতে পারে আলোচিত সিনেমা। রোববার রাশিয়ার বিরুদ্ধে হামলায় ইউক্রেন ব্যবহার করেছে ১১৭টি কোয়াডকপ্টার, ছোট ছোট ড্রোন। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায় এসব ড্রোন তাদের গোয়েন্দারা কৌশলের সাথে রাশিয়ায় পাচার করে। তারপর রাশিয়ার নিরাপদ স্থানে রেখে কাঠের বাক্সবন্দি করা হয়। এরপর ট্রাকে লোড করা হয় কাঠের বাক্সগুলো। তবে কিভাবে ট্রাকগুলো তারা বিমান ঘাঁটির এত কাছে নিয়ে গেছে সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। রাশিয়ার সরকারি গণমাধ্যম রিয়া নভস্তির খবরে বলা হয়েছে, যে ট্রাকে করে ড্রোনগুলো বিমান ঘাঁটির কাছে নিয়ে যাওয়া হয় সেই ট্রাকের মালিক ছিল রাশিয়ার বসবাসকারী একজন ইউক্রেনিয়ান। প্রতিটি বিমান ঘাঁটির খুব কাছে ট্রাকগুলো পৌঁছানোর পর আপনা আপনি খুলে যেতে থাকে ড্রোন রাখা বক্সগুলো। এরপর ড্রোনগুলো একের পর এক উড়ে যেতে থাকে আকাশে। ড্রোনগুলো আকাশে ওড়ার পর দূর নিয়ন্ত্রিত রিমোটের সাহায্যে উড়িয়ে দেওয়া হয় ট্রাকগুলো। আর প্রতিটি পর্যায়ে প্রতিটি ঘটনা সুপরিকল্পিতভাবে ভিডিও ধারণ করেছে ইউক্রেনের ড্রোন পাইলটরা। এসব ভিডিও তারা ইতিমধ্যে সরবরাহ করেছে বিভিন্ন গণমাধ্যমকে। রাশিয়ার যে ট্রাক চালকরা এসব ড্রোন বহন করে বিমান ঘাঁটির কাছে নিয়ে গেছে তারা জানতো না তাদের ট্রাকে কি আছে। রাশিয়ার টিভি মাধ্যমে তারা বলেছেন তারা ট্রাক থামানোর পর আকস্মিক ট্রাক থেকে ড্রোন উড়তে দেখেন এবং কেউ কেউ পাথর ছুঁড়ে ড্রোনগুলো থামানোর চেষ্টা করেন। রাশিয়া ইউক্রেনের ড্রোন পাচার, সেগুলোকে ট্রাকে করে বিমান ঘাঁটির এত কাছে নিয়ে আসার দীর্ঘ প্রক্রিয়া, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন গোয়েন্দাদের অবস্থান, অপারেশন পরিচালনা করার বিশাল এই কার্যক্রম কিভাবে রাশিয়ার গোয়েন্দাদের নজর সম্পূর্ণরূপে এড়িয়ে গেল সেটা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, বিমান ঘাঁটির এত কাছে এসে ইউক্রেন এভাবে ড্রোন হামলা পরিচালনা করতে পারে এটা ধারণারও বাইরে ছিল রাশিয়ার। যেসব কোয়াডকপ্টার ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে সেগুলো খুবই নিচ দিয়ে ওড়ে। অতি নিচ দিয়ে ওড়ে এসব ড্রোন ভূপাতিত করার জন্য প্রয়োজন ভারী মেশিনগান। কিন্তু যেহেতু বিমান ঘাঁটিতে এই ধরনের হামলার বিষয়ে রাশিয়ার কোনো পূর্বাভাস ছিল না, তাই এসব হামলা মোকাবেলার কোনো প্রস্তুতিও তাদের ছিল না। বিমান ঘাঁটিতে এই ধরনের হামলা মোকাবেলায় কোনো ভারী মেশিনগান সেখানে ছিল না, যার ফলে অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে ধ্বংসাত্মক হামলা দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। ইউক্রেন আর্মি দাবি করেছে তারা রাশিয়ার 4টি বিমানবন্দরে 41টি মূল্যবান আর শক্তিশালী যুদ্ধ বিমান লক্ষ্য করে খুব কাছ থেকে ড্রোন হামলা চালিয়েছে। 27টি TU-95, 4টি TU-160 এবং 2টি TU-22M3 যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রতিটি ড্রোন সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। হামলার পর তাদের সব গোয়েন্দারা নিরাপদে দেশে ফিরে এসেছে। যেসব পাইলট এসব ড্রোন পরিচালনা করেছে তারা রাশিয়ার বিমান ঘাঁটির কাছে ছিল না, তারা বেশ দূরে অবস্থান করে রিমোটের মাধ্যমে ড্রোনগুলো পরিচালনা করেছে। রাশিয়ার TU-95, TU-160 ও TU-22M এই সবই দূরপাল্লার বা কৌশলগত বোমারু বিমান।
গোয়েন্দা সূত্র উল্লেখ করে CNN লিখেছে, রাশিয়ার সাধারণ মোবাইল ফোনকে ব্যবহার করা হয়েছে রিমোট কন্ট্রোলার হিসেবে, আর এই ডিভাইসের সাথে যুক্ত ছিল স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংকের ইন্টারনেট সংযোগ। স্টারলিংক হওয়ার কারণে এসব মোবাইল ডিভাইস রাশিয়ার পক্ষে শনাক্ত করা সম্ভব হয়নি। ইউক্রেনের সর্বত্র রয়েছে স্টারলিংক সংযোগ ব্যবস্থা। তাছাড়া ব্যবহার করা হয়েছে রাশিয়ার টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, 1.5 বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে এই হামলার পরিকল্পনা করা হয়েছে। ইউক্রেন রাশিয়ার 41টি বিমান লক্ষ্য করে হামলার দাবি করলেও রাশিয়ার ঠিক কতটি বিমান ধ্বংস হয়েছে তা এখনও অনিশ্চিত। সমর বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের দাবির অর্ধেক বিমানও যদি ধ্বংস হয় তবুও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাবে। বিশেষ করে রাশিয়ার বিমান থেকে ক্রুজ মিসাইল হামলার সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের এই ধরনের হামলায় গোটা রাশিয়া এখন স্তম্ভিত, কারণ ইউক্রেন দাবি যদি সত্যি হয় তবে রাশিয়ার স্তম্ভিত না হয়ে কোনো উপায় নেই। ইউক্রেন দাবি করছে তারা 27টি Tu-95 এবং 4টি Tu-160 বোমারু বিমান ধ্বংস করেছে। বিশ্বে যত ভারী দূরপাল্লার বোমারু বিমান সার্ভিসে রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, ভারী আর দ্রুত গতির বোমারু বিমান রাশিয়ার টুপেলোভ Tu-160। এটি ব্ল্যাকজ্যাক নামে পরিচিত। সুপারসনিক এই বোমারের গতি শব্দের চেয়ে দ্বিগুণ। পারমাণবিক বোমা বহনকারী 12টি মিসাইল বহন করতে পারে Tu-160। রাশিয়ার শ্বেত রাজহংস নামে পরিচিত Tu-160 সোভিয়েত আমলে নির্মিত। এটি রাশিয়ার সর্বশেষ ভারী কৌশলগত বোমার। Tu-160 প্রথম আকাশে ওড়ে 1981 সালে। হামলার আগে রাশিয়ান বিমান বাহিনীতে সর্বশেষ 16টি Tu-160 সক্রিয় থাকার কথা ছিল। একটি Tu-160 বোমাসহ সর্বোচ্চ 275 টন ওজন বহন করতে পারে। সর্বোচ্চ গতি ঘন্টায় 1380 মাইল। অপরদিকে রাশিয়ার গৌরব আর সামরিক শক্তির প্রতীক হিসেবে পরিচিত Tu-95 বোমারু বিমান। এটি বর্তমানে বিশ্বে একমাত্র প্রোপেলারযুক্ত বোমারু বিমান, যা এখনও যুক্তরাষ্ট্রের কাছে মূর্তিমান এক আতঙ্ক হিসেবে বিরাজ করছে। 1952 সালে আকাশে ওড়ে 4 ইঞ্জিন বিশিষ্ট এই বিমান। 70 বছর পরও বিশ্বের শীর্ষ বোমারু তালিকা এর অবস্থান অনেকের কাছে বিস্ময়কর। পুনঃজ্বালানি সংগ্রহ ছাড়া এর রয়েছে টানা 43 ঘন্টা আকাশে ওড়ার রেকর্ড। যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমান B-52 এর সমকক্ষ রাশিয়ার Tu-95। এই ধরনের 27টি বিমান ধ্বংস রাশিয়ার জন্য অপূরণীয় ক্ষতি। রোববারের হামলার পরে দেশে এবং বিদেশে রাশিয়ান আর্মির বিরুদ্ধে চলছে তীব্র সমালোচনা। বিভিন্ন মহল থেকে জোর দাবি উঠেছে, পশ্চাৎপদ চিন্তাধারায় বিশ্ববাসী রাশিয়ার বয়স্ক আর শীর্ষ জেনারেলদের সরিয়ে দেওয়ার দাবি করছে। অনেক আগে থেকেই এই দাবি উঠলেও প্রেসিডেন্ট পুতিন সরাতে পারছেন না অকর্মা শীর্ষ জেনারেলদের। বস্তুত যুদ্ধ চলাকালে দেশের মূল ক্ষমতা চলে যায় আর্মির হাতে। সেই হিসেবে প্রেসিডেন্ট পুতিন অনেকদিন ধরে কোণঠাসা রাশিয়ান এসব অকর্মা জেনারেল চক্রের কাছে। বিশ্লেষকদের মতে, রাশিয়ান আর্মিতে দ্রুত ব্যাপক সংস্কার আনা না হলে ভবিষ্যতে তারা টিকতে পারবে না যুক্তরাষ্ট্রের মোকাবেলায়। ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে পাকিস্তান। এর অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 2টি প্রতিনিধি টিম নিউ ইয়র্ক, লন্ডন, মস্কো, ব্রাসেলস সফর শুরু করেছে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জরদারির নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে অবস্থান করছে নিউ ইয়র্কে। সেখানে বৈঠক করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়া ও চীনের প্রতিনিধির সাথে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ সহকারী তারিক ফাতেমির নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল বর্তমানে অবস্থান করছে মস্কোয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এসব প্রতিনিধি দল বিভিন্ন দেশের কূটনৈতিক, সংসদ সদস্য, থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে বৈঠক করে ভারতের সাথে বিরোধের বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরবে। বিলওয়াল ভুট্টো সোমবার নিউ ইয়র্কের সাংবাদিকদের বলেছেন, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দুই দেশের মধ্যে শান্তি স্থাপন সম্ভব নয়। 22 এপ্রিল পেহেলগাম হামলার জন্য আমরা আন্তর্জাতিক তদন্তের দাবি করেছি, কিন্তু ভারত তাতে রাজি হচ্ছে না। বিলওয়ালের সাথে নিউ ইয়র্ক সফরে রয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার সহ সাবেক উচ্চপদস্থ অনেক কূটনৈতিক এবং বিশেষজ্ঞ। এই সফরের মাধ্যমে পাকিস্তান কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।